This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এবার চলে আসবো মনোজিৎ মণ্ডলের মডেলে। রাজ্যের অন্য কলেজেও সেই মডেলের হদিশ পাওয়া যাচ্ছে, দিকে দিকে বলা যায়। কসবা আইন কলেজে মনোজিতের নিয়োগ নিয়ে ঢাক ঢাক গুড়গুড়ের মাঝে সামনে আসছে এমন আরো ছবি। উত্তর চব্বিশ পরগনার বারাসত কলেজ, সেখানে উঠে এসেছে এমনই অভিযোগ তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে 2019-এ কলেজে চাকরি পেয়েছেন ছাত্র লিঙ্কন মল্লিক। শুধু লিঙ্কনই নন, আরও কয়েকজন চাকরি পেয়েছিলেন। বারাসত কলেজের এসএফআই সদস্য রাহুল নাগের অভিযোগ, এই চাকরিগুলো সম্পূর্ণ বিজ্ঞপ্তি ছাড়া হয়েছিল। কিভাবে বিজ্ঞপ্তি ছাড়া একের পর এক নিয়োগ হয়, অর্থাৎ নিয়োগ যেভাবে হয়েছে বেনিয়ম হয়েছে, তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। প্রিন্সিপাল স্যার, লিঙ্কন মল্লিক বারাসাত সান্ধ্য কলেজ, এই কলেজের ছাত্র ছিলেন। পরবর্তীতে এই কলেজেই সে চাকরি পায়। কিভাবে চাকরি পেলেন এই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। একদিকে যেমন সে কলেজের নন টিচিং স্টাফ, অন্যদিকে আবার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। এতগুলো বিষয় একসঙ্গে কলেজে থেকে কিভাবে লিঙ্কন মল্লিক পরিচালনা করছেন, এবং এই লিঙ্কন মল্লিকই কি কলেজের অভ্যন্তরীণ সমস্ত বিষয়ে ঢুকে যাচ্ছে, এইসব নানা বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আমরা এসেছিলাম কলেজের প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে। কলেজের প্রিন্সিপাল তার ঘরে ছিলেন না। আমাদের দেখতে পেয়ে তিনি এই ঘরে, এই যে 31 নম্বর রুম, এই রবীন্দ্র ভারতী অফিসের যে ঘর, সেই ঘরে তিনি ঢুকে যান। আমরা প্রিন্সিপাল বারাসাত সান্ধ্য কলেজ, আমরা আরও একবার ফোন করছি। ফোন রিং হচ্ছে, কিন্তু এই ফোন তিনি ধরছেন না। আপনি যে ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন, প্রিন্সিপাল যেমন ফোন ধরছেন না, ঠিক তেমনভাবেই আমরা লিঙ্কন মল্লিকের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। আবারও একবার চেষ্টা করি, লিঙ্কন মল্লিক তিনি কি করছেন। এই যে লিঙ্কন মল্লিকের নাম্বার, লিঙ্কন মল্লিকও কিন্তু একই রকমভাবে ফোন ধরছেন না। সব মিলিয়ে এই কলেজ লিঙ্কন মল্লিকের বিষয়ে কোনো রকম কথা বলতে রাজি নয়। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর চব্বিশ পরগনা। উনি 11-12 সাল নাগাদ পাশ করেছেন আমাদের বারাসাত কলেজ থেকেই, এবং তারপরে সেখান থেকে ছাত্র রাজনীতি করত। এবং এখন যেটা শুনছি, উনি ওখানের একজন স্টাফ, পার্মানেন্ট নন কিন্তু ক্যাজুয়াল স্টাফ। কিভাবে হলো সেটা আমাদের জানা নেই, কারণ এখনও পর্যন্ত আমাদের যতদূর জানা আছে যে এখনও পর্যন্ত কোনো রকম কোনো ওখানে নেওয়ার জন্য, স্টাফ নেওয়ার জন্য কোনো রকম কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি। এবং শুধুমাত্র তো এই সময় না, এর আগেও 2010 সালে 11 জনের ভ্যাকেন্সি বেরিয়েছিল আমাদের বারাসাত কলেজ থেকেই। সেই সময় 19 জনকে নেওয়া হয়েছিল। ফলে এই 8 জন কীভাবে কী নেওয়া হলো এখনও পর্যন্ত সেটা কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছে। এসএফআইয়ের অভিযোগ শুনলেন যে কিভাবে এই নিয়োগ হয়েছে, এই নিয়োগে ব্যাপক ধোঁয়াশা রয়েছে। পরিচালন সমিতির চেয়ারম্যান এবার কি জানিয়েছেন সেটাও শোনাবো। লিঙ্কন মল্লিকের চাকরি কিভাবে হয়েছে তা নিয়ে আলোচনা হবে, শুনুন। অ্যাকচুয়াল লিঙ্কন ও এই অস্থায়ী কর্মী, মানে আমাদের কলেজের অস্থায়ী কর্মী, এবং ও 19 সালে ওকে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হয়। এটা হয়েছে, আগে হয়েছে সেই সময় আমাদের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থবাবু, তিনি একজন অ্যাডমিনিস্ট্রেটর পাঠিয়েছিলেন, এক মহিলা অ্যাডমিনিস্ট্রেটর পাঠিয়েছিলেন। তার সময়ে ওদের ওই অস্থায়ী পদে ওদের নিয়োগ হয়েছিল। আপনারা শুনলেন পরিষ্কার চেয়ারম্যান, তিনি বলছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের আমলে এই নিয়োগ হয়েছিল এবং অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন এই লিঙ্কন বারাসাত কলেজে। আর তা নিয়ে এসএফআইয়ের অভিযোগ যে পুরোটাই ধোঁয়াশা এই নিয়োগের ক্ষেত্রে। এই বিষয় নিয়ে আমরা কথা বলতে যাই কলেজের প্রিন্সিপাল পার্থ প্রতিম দাশগুপ্তের সঙ্গে, যদিও তিনি আমাদের সঙ্গে কথা বলতে চাইলেন না, এমনকি ঘরের দরজাও খুললেন না। সেই ছবিটাও আপনাদের দেখাবো। কলেজের ছাত্রকে নিয়োগ, এসএফআইয়ের
এসএফআই নেতা শুভজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। শুভজিৎ, এই মনোজিৎ মডেলের হদিশ পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। বারাসাত কলেজে আপনাদের তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে লিঙ্কনের নিয়োগ অবৈধভাবে হয়েছে। কি কি ভিত্তিতে এই অভিযোগ করছেন? ঘরে ঘরে প্রতিটা রাজ্যের মধ্যে একাধিক কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে এরকম ধরনের পিস আপনি পাবেন, এবং এটাকে মনোজিৎ মডেল বা অমুক মডেল না বলে এটাকে একেবারে তৃণমূল ছাত্র পরিষদের মডেল বললে আমার মনে হয় বেটার হবে। এবং এদেরকে এটা বলেই আনা হয় যে তোমরা কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই কাজ করবে, তার বিনিময়ে তোমাদেরকে একটা অস্থায়ী কাজ বা অমুক কাজ হিসেবে তোমাকে দিয়ে দেবো। এইটাকে পাওয়ার এক্সারসাইজ করবে তারা। সাধারণ ছাত্রছাত্রীর কাছে যাবে, গিয়ে বলবে যে আমাদের সঙ্গে যদি আমাদের কথা না শোনো তাহলে আমাদের হাতে কিন্তু পরীক্ষার খাতা রয়েছে, আমাদের হাতে কিন্তু অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয় আছে, তাই যদি আমাদের কথা না শোনো তাহলে পরীক্ষায় নাম্বার কমে যাবে, অ্যাডমিশনের সমস্যা হবে। এইটা একাধিক কলেজ বিশ্ববিদ্যালয়তে চলছে। এখন মনোজিতের ঘটনা প্রকাশ্যে আসাতে রাজ্যের বিভিন্ন জায়গায় কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এরকম নাম হয়তো খুঁজে পাওয়া যাচ্ছে, কিন্তু এটা দীর্ঘদিন ধরে 2011 সালের পর থেকে তৃণমূল সরকার রাজ্যে আসার পর থেকে এ কাজ প্রতিটা কলেজ বিশ্ববিদ্যালয় হচ্ছে। আমাদের কথা, এদের নিয়োগ কিসের ভিত্তিতে হয়েছে, কোনো কিসের ভিত্তিতে এদের নিয়োগ হলো, কারা নিয়োগ করলো, কিভাবে করলো, এর কোনো হদিশ কোনো কেন দলের ছেলেদের এইভাবে ঘুরপথে ঢোকানোর কারণ কি? কি উদ্দেশ্য আপনার? এটা একটা রিক্রুটমেন্ট পলিসি, মানে এটা হচ্ছে তৃণমূলের পার্টিতে লোক ঢোকানোর জন্য এবং মানুষের টাকা, মানুষের কষ্ট, রক্ত জল করে উপার্জন করা টাকা, সে টাকাগুলো নিয়ে ফুর্তি করার জন্য এই বিষয়গুলো তৃণমূল তৈরি করেছে। এবং একটা মৌরসি পাট্টা, একটা স্পেসিফিক মৌরসি পাট্টা একটা সিস্টেম, এই সিস্টেমগুলোকে তৃণমূল চালাচ্ছে গত এত বছর ধরে। দে আর টোটালি ইউজিং দ্য মেশিনারি অফ ইউনিয়ন অ্যান্ড কলেজ অ্যাডমিনিস্ট্রেশন। বোঝা গেছে, ধন্যবাদ। সামনে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি শুরু হচ্ছে বিভিন্ন জায়গায়। এবার গোল পার্কের দিকে একটু নজর দিই, কারণ সেই প্রস্তুতি মঞ্চ একটা বিক্ষোভের অংশ হয়ে দাঁড়ালো। তৃণমূল কংগ্রেসের কর্মীরাই বিক্ষোভ দেখালেন, তার কারণ মনোজিৎ ঘনিষ্ঠ এক ছাত্র নেতা সেখানে উপস্থিত, সঞ্জয় চৌধুরী, তাকে দেখেই বিক্ষোভ। 68 নম্বর ওয়ার্ড 21শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চের সভার প্রস্তুতি চলছিল। দর্শক আসনে সেই সময় মনোজিৎ ঘনিষ্ঠ ছাত্রনেতা সঞ্জয় চৌধুরী হাজির, আর সঞ্জয়কে দেখতে পেয়েই ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা। এলাকার মানুষ বিক্ষোভ দেখাতে থাকেন, আর তখনই মঞ্চ থেকে পালিয়ে যায় সঞ্জয় অনুগামীরা। পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছাড়ে সঞ্জয়ও। মঙ্গলবারই গড়িয়াহাট আইটিআই কলেজের তৃণমূলের প্রভাবশালী ছাত্রনেতা সঞ্জয় চৌধুরীর বিরুদ্ধে একাধিক সমাজ বিরুদ্ধ কাজের অভিযোগ তুলেছিলেন স্থানীয়রা। প্রতিবাদে কলেজে গিয়েও বিক্ষোভও দেখান স্থানীয়রা। এরপর প্রভাবশালী ছাত্রনেতাকে খুঁজে পাওয়াও যায়নি। বুধবার সন্ধেবেলায় সেই সঞ্জয়কে দেখা যায় 21শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চে। সঞ্জয়ের সঙ্গে ছিলেন 68 নম্বর ব্লকের সভাপতি অজয় মুখার্জিও। এলাকার বাসিন্দা না হয়েও সঞ্জয় কিভাবে সভা করছে, দল কেন গুরুত্ব দিয়ে দেখছে না, বিষয়টায় প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা, তৃণমূলের একাংশ। আমরা খুব অবাক আর আমরা খুব আতঙ্কিত, কারণ এরকম একটা মানুষকে নিয়ে এখানটা কিসের 21শে জুলাইয়ের মিটিং হচ্ছে? এটা তো 21শে জুলাই হচ্ছে একটা শহীদের দিবসের জিনিস, যেগুলো আমরা করি, সেটা আমাদের পাড়া আমাদেরকে জানানো হয়নি যে এখানটা একটা কসবার ছেলে, আমাদের পাড়ারও না, আমরা চিনি না তাকে, সে এখানে কি করছে। না না, আমি কিছুই জানি না। আমি তো 6:30 অবধি কর্পোরেশনেই ছিলাম। আজকে আমাদের ওয়ার্ডে কোনো পার্টির ঘোষিত কর্মসূচি নেই, থাকলেও আমি জানি না। আপনি আপনার কাছেই শুনলাম, এই খবর নিচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। প্রতি ওয়ার্ডেই আমরা প্রস্তুতি সভা করছি। সব ওয়ার্ডে যে সভা হয়, সবাই ওয়ার্ডের লোকই বক্তা হবে বা থাকবে এমন তো কোনো কথা নয়। সঞ্জয় চৌধুরীর বিরুদ্ধে একটা স্পেসিফিক কালকে কমপ্লেন হয়েছে, পুলিশ তদন্ত করছে। যদি অন্যায় করে তা হয় তাহলে যা শাস্তি হওয়া উচিত আইনানুগ তাই হবে। এটাই বাংলার মানুষের কাছে আমাদের প্রত্যাশা। মনোজিৎ ঘনিষ্ঠ, তাকে দেখে ক্ষোভে ফেটে পড়লেন, বসে উঠলেন, খুব ভালো কথা। কিন্তু মনোজিৎ যে দলের ঘনিষ্ঠ, যে ভাইপোর ঘনিষ্ঠ, যে পিসির ঘনিষ্ঠ, যে ওর তো সব নেতার সঙ্গে ছবি আছে। আমি যা দেখেছি, মমতা ব্যানার্জি ছাড়া সব নেতার সঙ্গে ছবি আছে। তাদের দেখেও ফুঁসতে শিখুন।